আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাইনিকোলজি লেকচার রেপার্টরি সহ যে আলোচনাটা করছিলাম দীর্ঘদিন ধরে, আমরা সেটা ধারাবাহিকতায় আজকে জেনিটাল ট্র্যাক ফিস্চুলা এটা নিয়ে কথা বলছি। তার আগে দুইটা ক্লাস ছিল যে পেলভিক অর্গান প্রলাপস এবং হচ্ছে ইউরিনারি প্রবলেম ইন দ্য গাইনিকোলজি। এটার হচ্ছে ধারাবাহিকতার একটা নেক্সট পরবর্তী স্টেজে বলা যেতে পারে জেনিটাল ট্র্যাক ফিস্চুলা। তো এই তিনটা বিষয়ের সাথেই খুব কমনলি ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে জেনিটাল যে অর্গানগুলো আছে, স্পেশালি ফিমেলদের কথাই বলা হচ্ছে, যে ইউরেথ্রায়, তারপরে হচ্ছে ভ্যাজাইনা, তারপর হচ্ছে ইউটেরাস, এই বিষয়গুলোই হচ্ছে সম্পর্কিত। তো সেই জন্য আমরা ধারাবাহিকতা এই বিষয়গুলো পড়ে আসছি এবং এগুলোর সাথে নিশ্চয়ই এই বিষয়গুলোকে আমাদেরকে অ্যামালগেমেট কিংবা পুনর্বেশন করা দরকার আছে। তার আগে অনেকগুলো বিষয় আমরা পড়ে আসছি এবং এই বিষয়গুলোকে নিশ্চয়ই আমরা সার্জারি এবং হচ্ছে নন সার্জিক্যাল দুটাই অ্যাপ্রোচ আছে, সেটা স্পেসিফিক ভাবে তখন বলা হয়েছে। আমরা এই বিষয়গুলো যদি অস্পষ্ট থাকে কিংবা মনে হয় যে ভুলে গেছি কিছুটা বা আরেকটু দেখা দরকার, আমরা একটু দেখতে পারি, নিজেদের মতো করে সেটা নোট করতে পারি, রেপার্টরিতে কোথায় আছে সেই ওষুধগুলো কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আজকে মূলে চলে যাচ্ছি ক্লাসটায়, যেটা আমাদের আজকে বিষয় যেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা জেনিটো ইউরিনারি ফিস্চুলা নিয়ে কথা বলবো। এই বিষয়টা আসলে কি এবং এটা হচ্ছে ম্যানেজমেন্টটা কি হবে, কিভাবে আমরা এই কেসটা ম্যানেজমেন্ট করবো এবং হচ্ছে যে আমরা সোশ্যাল কিভাবে অ্যাওয়ারনেস ফেলতে পারি এবং হচ্ছে আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরটা আসলে করবো। বেসিক্যালি এটা হচ্ছে সার্জিক্যাল ডিজিজ মোস্টলি, নন সার্জিক্যাল খুব কম ক্ষেত্রে আমাদের চান্স আছে, বিশেষ করে এই ফিস্চুলা যে কেসগুলো আছে। আমরা ফিস্চুলা, অনেক ধরনের ফিস্চুলার নাম শুনে আসে, যেটা আমাদের কাছে খুব প্রায়শই কমন, সেটা হচ্ছে অ্যানাল ফিস্চুলা, যেটা আমরা সব থেকে বেশি আমরা শুনে আসছি, কিংবা হচ্ছে নেজাল ফিস্চুলা শুনে আসছি। তো আজকে জেনিটো ইউরিনারি ফিস্চুলা জিনিসটা পড়বো। তো তাহলে আমরা ভিতরে আস্তে আস্তে ভিতর দিকে দেখি যে আসলে ফিস্চুলা জিনিসটা কি। প্রথমে জিনিসটা যদি একটু দেখতে চাই যে হোয়াট ইজ ফিস্চুলা, তো আসলে ডেফিনিশনটাই পরে আসি। যে ফিস্চুলা বলতে যদি একটা ধরে যে দিস ইজ এ ট্র্যাক, সো দিস ইজ এ ট্র্যাক বা একটা নালী যদি আমি হিসাব করি এটা, তাহলে সেটা হচ্ছে যে এই যে এপিথেলিয়াম সারফেস, আমি যদি এটাকে এপিথেলিয়াম সারফেস ধরি, এটাও যদি একটা এপিথেলিয়াম সারফেস বলি, যে এখান থেকে একটা পেনিট্রেশন যদি হয়, এটা যদি ইন হয় কোনো একটা কিছু বা কোনো একটা অর্গান যদি এখান থেকে ইন হয়, সেটা আউট হবে অন্য পাশ দিয়ে বা একটা বিচ্ছিন্ন জায়গা দিয়ে যেখান দিয়ে তার হওয়ার কথা না। আবার একটু গুছিয়ে কথা বলি। যেমন সাধারণত আমরা যদি কান্না করি, আমাদের চোখ দিয়েই কিন্তু পানি, চোখের যে আমরা গাল বেয়ে কিংবা সেখান দিয়েই কিন্তু পানি পড়ার কথা, এবং সেটাই কিন্তু হচ্ছে আমরা যখন কান্না করছি। কিন্তু যখন ন্যাজাল ফিস্চুলা যখন হচ্ছে, তখন কি হচ্ছে মূলত, ন্যাজাল ফিস্চুলা যখন হচ্ছে, যে চোখের পানি যেটা নর্মালি এদিক দিয়ে বের হওয়ার কথা, তখন এটা না হয়ে ন্যাজাল ফিস্চুলা হয়ে যে এখানে একটা অ্যাবনর্মাল ট্র্যাক তৈরি হয়ে গেছে বিটুইন দা টু হলো বিসকাস অর্গান, যেটাকে বলতেছি যে টু এপিথেলিয়াম সারফেস। তার মানে এখন ডেফিনিশনটা বোঝা খুব সহজ হয়ে যাবে যে ফিস্চুলা ইজ এন অ্যাবনর্মাল কমিউনিকেশন, অস্বাভাবিক একটা যোগাযোগ স্থাপন করছে টু অর মোর এপিথেলিয়াম সারফেস, দুটাও হতে পারে, তার অধিকও হতে পারে। তো এটা হচ্ছে ন্যাজাল ফিস্চুলার কথা বলছি। ঠিক এরকম হতে পারে অ্যানাল ফিস্চুলা হতে পারে, ঠিক এরকম অ্যানাসে যা আছে সেখান থেকে পাশ দিয়ে এরকম যে পেরিনিয়াম যে জায়গাটা আছে সেখান দিয়ে এরকম ভাবে পাস কিংবা ব্লাড যে ডিসচার্জ হতে পারে। সো দিস ইজ দ্য অ্যাবনর্মাল কমিউনিকেশন, যেটাকে আমরা ফিস্চুলা বলতেছি। তবে আমরা আজকে একটু ছোট করে নিয়ে আসবো, বিশেষ করে আমরা শুধুমাত্র জেনিটাল ট্র্যাক ফিস্চুলা নিয়ে কথা বলবো গাইনিকোলজিতে। অন্যান্য বিষয়গুলো আমরা সার্জারি কিংবা প্র্যাকটিস মেডিসিনে দেখবো। তাহলে এখানে জেনিটাল ট্র্যাক ফিস্চুলাতে কি আসছে? জেনিটাল ট্র্যাক ফিস্চুলা ইজ অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য ইউরিনারি অ্যান্ড দ্য জেনিটাল ট্র্যাক। আচ্ছা, এখানে দুইটা বিষয়ে কন্ডিশন দিয়ে দিয়েছে। এখানে যে প্রথমত হতে হবে এটা অবশ্যই যে ইউরিনারি যে অর্গানটা আছে বা ইউরিনারি যে ট্র্যাকটা আছে, স্পেশালি এখানে আমরা এখানে ব্লাডারটাকে মিন করছি, ব্লাডার। সো ব্লাডার যদি থাকে, ঠিক ব্লাডারের পাশে যদি আমরা এরকম ভাবে যদি একটা ইউটেরাস, ভ্যাজাইনা যদি এরকম ভাবে কল্পনা করি, সো এটার মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হবে। সেটাই আমরা বলতেছি যে জেনেটিক ইউরিনারি ফিস্চুলা। সো এই যে ব্লাডারটা আছে, ব্লাডারের সাথে এটার একটা কানেক্টিভিটি হবে। এটা কানেক্টিভিটি কয়েকটা জায়গায় হতে পারে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, বাট প্রাথমিকভাবে এই জিনিসটা বুঝিয়ে নেই যে একটা কমিউনিকেশন হচ্ছে, যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডারটা এবং হচ্ছে জেনিটাল ট্র্যাক। জেনিটাল ট্র্যাক বলতে আমরা এখানে ভ্যাজাইনা হতে পারে, তারপর হচ্ছে সার্ভিক্স হতে পারে কিংবা ইউটেরাস হতে পারে। সো এটার কথা বলতেছি। আইদার হতে পারে এটা অ্যাকোয়ার্ড হতে পারে, অর্জিত হতে পারে, বা কোনো একটা কারণবশত হতে পারে, কোনো কজিশন দ্বারা হতে পারে, অথবা হতে পারে জন্মগতভাবে কনজেনিটাল হতে পারে উইথ ইনভলেন্টারি। যেখানে একটা সিমটমের কথা বলছি যে ইনভলেন্টারি মানে অস্বাভাবিক, ইনভলেন্টারি মিকচুরেশন হবে, স্কেপ অফ দ্য ইউরিন ইনটু দ্য ভ্যাজাইনা। আচ্ছা, যেখানে কি বলা হচ্ছে যে আমরা কি হয়, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। সো ইউরিনারি ব্লাডারটা যদি আমি একটু বড় করে যদি এখানে দেখাতে চাই, যে তারপরে কি থাকে, এখান থেকে ইউরেথ্রা থাকে, সেই ইউরেথ্রা দিয়ে কিন্তু পাস হবে আমাদের মিকচুরেশন। কিন্তু সেটা যদি সেখান দিয়ে যদি না হয়ে যদি সেটা যদি ইউরেথ্রার সাথে সেই যে ইউরিনারি ব্লাডারটা যদি ভ্যাজাইনার সাথে যদি কানেক্টিভিটি হয়ে যায় এবং
ভ্যাজাইনা দিয়ে যদি স্কেপ হয় ইউরিনটা, তখনই আমরা সেটাকে বলছি জেনিটাল ট্র্যাক্ট ফিস্চুলা। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। নিশ্চয়ই এটা আমাদের জন্য কাম্য না। কারণ একজন ওমেন যদি এরকম হয় যে তার সবসময় প্রস্রাব এরকম ড্রিবলিং ফুটা ফুটা যদি ঝরতে থাকে, তো তার জন্য এটা অসুবিধা। কিংবা হচ্ছে যে নিশ্চয়ই তার ফ্যামিলির লোকদের জন্য কিন্তু বার্ডেন। তো সেই মানুষটা দেখা যাচ্ছে যে খুব নিরুপায় হয়ে যায়। সে তখন মানুষের বাসায়, তখন মানুষের তাকে কাজ করতেও তখন নিতে চায় না তাকে কেউ। তো সব মিলিয়ে তার সামাজিক সোশ্যাল যে একটা লাইফ আছে সেটা কিন্তু অত্যন্ত কিন্তু একটা দুর্বিষহ হয়ে যায়। তো সেই জন্য আমরা যদি এই বিষয়টাকে যদি এটা আগে থেকে যদি অ্যাওয়ারনেস যদি থাকি, বা কিছু কিছু বিষয় আছে যেগুলোর দিকে যদি ফোকাসিং বেশি করি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এই যে জেনিটাল ট্র্যাক্ট ফিস্চুলা বা ইউরিজেনিটাল ফিস্চুলা, যেটা ইউরিজেনিটাল মানে ইউরিনারি অর্গান, সেই জন্য ইউরিনারি শব্দটা নিয়ে আসছি। তো প্রত্যেকটা নামের সাথে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু একটা সম্পর্ক বা খুঁজে পাই কিন্তু। সেই জন্য আমরা যে বিষয়টা পড়ি, তো আমার কথা হচ্ছে যে বিষয়টা ভেঙে ভেঙে যেন বিষয়টা আমরা যেন খণ্ড খণ্ড করে পার্টলি পার্টলি যেন পড়ি, যাতে করে আমরা জিনিসটা সারা জীবনের জন্য যেন বুঝতে পারি, পেশেন্ট আসতে যেন সেটা সহজে আমরা যেন ক্যাপচার করতে পারি। সেকেন্ড, নেক্সট আমরা জানতে যাচ্ছি যে আসলে এটার পিছনে আসলে কারণগুলো কি, তার আগে পড়বো যে টাইপগুলো কি। সো এখন আমরা তো সরাসরি বলে আসছিলাম যে ব্লাডারের কথা বলে আসছিলাম। শুধুমাত্র ব্লাডার না, কারণ ব্লাডার তো আমরা তো জানি যে এখানে দুইটা শব্দ ছিল, একটা হচ্ছে যে জেনিটাল ট্র্যাক, আর একটা হচ্ছে ইউরিনারি, মানে দুইটা, মানে ইউরিনারি অর্গান এবং হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট। তো ইউরিনারি অর্গানের মধ্যে কি কি পড়বে আমরা তো জানি যে ইউরিনারি অর্গানের মধ্যে কি আছে। তো ফিমেল যদি কনসেপশন করি, কিডনি আছে, তারপরে হচ্ছে এখানে ইউরিটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, ইউরেথ্রা আছে। তো এই বিষয়গুলো ইনভলভমেন্ট হবে, এবং একই সাথে জেনিটাল যেটা আছে এটার মধ্যে কি আছে, ইউটেরাস আছে, তারপর হচ্ছে সার্ভিক্স আছে, ভ্যাজাইনা আছে, বাস। এই মাত্র তিনটা জিনিস, তিনটা হচ্ছে ইউরিনারি অর্গানের বিষয়, সেটা হচ্ছে ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে ইউরেথ্রা, আর এদিকে হচ্ছে ফিমেলের মধ্যে ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স। এই জাস্ট এই তিনটা জিনিসের সাথে এই তিনটা জিনিসের একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হচ্ছে, সেটাই আমরা এখানে কিন্তু বিভিন্ন নাম দিয়ে কিন্তু প্রকাশ পাচ্ছি। তো প্রথমত আমরা জিনিসটাকে আরো খুব স্পেসিফিক করার জন্য নিয়ে আসি যে ব্লাডারের সাথে প্রথমত কি হচ্ছে। তো প্রথমত যেটা হচ্ছে বেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা, দিস ইজ ভেরি কমন, এবং হচ্ছে 80-85% ফিমেলে কিন্তু এই ধরনের ফিস্চুলাটা কিন্তু গাইনোকোলজি এবং অবস্টেট্রিক কজের কারণে কিন্তু সে কিন্তু এটা সাফার করে। তাহলে এটা জিনিসটা কি হচ্ছে, তো আমরা যদি এখান থেকে একটু ছবিটা যদি তাকাই, যে এটাই হচ্ছে সেই এতক্ষণ ধরে বলছিলাম যে ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডার যদি এটা হয়, ঠিক ইউরিনারি ব্লাডারের সাথে ঠিক এই যে এটা যদি ভ্যাজাইনা, এটা ইউটেরাস আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে, এবং এই অংশটা লম্বা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যাজাইনা। তো এটা কি হচ্ছে যে এখানে মার্কিং করে আছে দুই, অর্থাৎ এটার সাথে আমাদের ভ্যাজাইনা একটা কমিউনিকেশন হয়ে গেছে, ট্র্যাক হয়ে গেছে দিস ফর ওয়াইল, যে এখান থেকেই এই ইউরিনটা হচ্ছে এই ভ্যাজাইনা দিয়ে কিন্তু পাস হচ্ছে। এটাকেই আমরা বলতেছি ভিবিএফ বা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। এই ভেসিকো শব্দ যদি থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে দিস ইজ এ ব্ল্যাডার। ভেসিকু শব্দটা যদি থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ব্লাডার, এইটার জন্যই ভেসিকু শব্দটা আসছে। তারপরে আবার চলে যায় ভেসিকো, এটাও ব্লাডার সাথে সম্পর্কিত। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইউরেথ্রো ভ্যাজাইনাল। তার মানে হচ্ছে কি, এখানে এখানে হচ্ছে ইউরেথ্রা এবং হচ্ছে ভ্যাজাইনা, এই দুইটা হচ্ছে কমিউনিকেশন থাকবে। এখানে কি হতে পারে, প্রথমত হতে পারে যে ভেসিকো ভ্যাজাইনাল, তো সেটা দেখিয়ে আসলাম। এখানে ইউরেথ্রা থেকে ট্র্যাক হতে পারে, অথবা এটার সাথে ভ্যাজাইনার সাথে ট্র্যাক হতে পারে। সো দিস ইজ লেস কমন, কিন্তু আমরা জেনে রাখি যে এখানে দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে ইউরেথ্রা থেকে হতে পারে। ইউরেথ্রা মানে কি, যে ইউরিনের ব্লাডার থেকে যেটা বের হয় সেটাকে ইউরেথ্রা বলতেছি। আর ভ্যাজাইনা বলতে তো এই নিচের পার্টটাকে ভ্যাজাইনা বলতেছি। আচ্ছা, তার মানে কি হইতেছে, এখানে মূলত কি হইতেছে, আরেকটু যদি এটা স্পষ্ট করে দিই, একটু মনে হয় এলোমেলো হয়ে গেছে। তো আমরা যদি এই জায়গাটা যদি আমরা কল্পনা করি যে দিস ইজ দ্য নেক অফ ইউরিনারি ব্লাডার, তো এই অংশটা থেকেই কিন্তু মূলত আসলে হচ্ছে, এই অংশটা থেকেই হচ্ছে ভ্যাজানের সাথে কমিউনিকেশন হচ্ছে। সেটাকে আমরা বেসিকো ইউরেথ্রো ভ্যাজিনাল ফিস্চুলা বলছি। ওকে, আমরা বোধহয় এটা বুঝতে পেরেছি। এন্ড তারপর হচ্ছে বেসিকো ইউটেরাইন ফিস্চুলা। ইউটেরাইন মানে ইউটেরাস, তার মানে হচ্ছে এখানে এই ইউরিনারি ব্লাডারের সাথে ইউটেরাসের যেটা, আচ্ছা এখানে 1 নাম্বার দেয়া আছে, যে এটার সাথে কিছু এখানে মার্কিং করে দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্র্যাক তৈরি হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে ভেসিকো সার্ভাইকাল ফিস্চুলা, তার সার্ভাইকাল বলতে সার্ভিস যে অংশটা আছে এই জায়গাটা, এটার সাথে হয়ে গেছে। তো এখানকার মধ্যে ভেসিকো ভেজিনাল ফিস্চুলা এটাই হচ্ছে বেশি কমন, এগুলো হচ্ছে লেস কমন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইউরেথ্রা। এতক্ষণ আমরা পড়েছি ব্লাডারের সাথে কমিউনিকেশন, এখন দেখবো যে ইউরেথ্রা। ইউরেথ্রা দিয়েও কিন্তু আমাদের, ইউরেথ্রা দিয়ে কিন্তু মূলত আমাদের পাসিং হয়, কিন্তু ইউরেথ্রা দেখা যাচ্ছে যে কোনো একটা অংশ যদি এটার সাথে যদি ভ্যাজাইনাল যদি একটা ট্র্যাক হয়ে যায়, নর্মাল কমিউনিকেশন হয়ে যায়,
তখন আমরা সেটাকে বলছি ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্চুলা। প্রত্যেকটা নামের সাথে কিন্তু কমিউনিকেশনটা এটা কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে। আমাদের শুধু মনে রাখতে হবে এখানকার বেসিকও এই শব্দটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে ইউরেথ্রা, এখানে তো বোঝাই যাচ্ছে ইউরেথ্রা কি জিনিস। তারপর আছে ইউরেটার। ইউরেটার মানে কি, যে কিডনি থেকে যে দুইটা আসছে ইউরেটার, এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে কি হতে পারে ইউরেটার ও ভ্যাজাইনাল ফিস্চুলা, ইউরেটার থেকে ভ্যাজাইনার দিকে তখন হতে পারে। ইউরেটার যেটা আছে আমাদের কিডনি থেকে কি হচ্ছে যে দুইটা এরকম ভাবে ইউরেটার নেমে যাচ্ছে, ইউরেটার নেমে কোথায় যাচ্ছে, যে আমাদের যে রিনারি ব্লাডারটা আছে সেখানে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে ব্লাডার এখানে কি থাকে, ব্লাডারের এই পিছনেই থাকে হচ্ছে ইউটেরাসটা আমাদের থাকে কিন্তু। সো এখান থেকে যদি এটা কমিউনিকেশন হয়ে যায় তখন আমরা সেটাকে বলছি ইউটেরো ভ্যাজাইনাল ফিস্চুলা। তারপরে হচ্ছে ইউটেরাইন ফিস্চুলা, এটা হচ্ছে ভ্যাজাইনার সাথে হতে পারে, ইউটেরো যখন ভ্যাজাইনা হয়, আর যখন ইউটেরাইন হয় তখন হচ্ছে ইউটেরাসের সাথে হবে। আর সার্ভাইকাল হবে কখন, যখন যেটা সার্ভিক্সের সাথে যখন হবে। এই নামগুলো আমরা কি এখন আমি কি বুঝাতে পেরেছি ঠিক মতো, যে আসলে কোন জায়গাটার সাথে কোন জায়গাটা ট্র্যাক আসলে হবে, কি আবার একটু বলবো আমি? হ্যালো, আমি কি আবার একটু বলবো, নাকি পূজা হয়ে গেছে, বা পার্টিকুলার যদি ভাইয়া বুঝতে পারছি। কোনোটা যদি সমস্যা থাকে পার্টিকুলারলি, যে আমরা এখান থেকে গুরুত্ব দিচ্ছি ব্লাডার প্রথমত, কারণ ব্লাডারের সাপেক্ষে হচ্ছে, এটা হচ্ছে ইউরেথ্রার সাপেক্ষে হচ্ছে, এবং এটা ইউরেটারের সাপেক্ষে হচ্ছে। খুব নর্মাল একটা কনসেপ্ট, অ্যানাটমির একটা কনসেপ্ট, জাস্ট অ্যানাটমির একটা গোলযোগ হচ্ছে এখানে। গোলযোগ হয়ে একটা ট্র্যাক তৈরি হচ্ছে, অ্যাবনর্মাল ট্র্যাক তৈরি হচ্ছে, যেখান দিয়ে যেটা ইউরিনটা স্কেপ হওয়ার কথা সেখান দিয়ে না হয়ে অন্য জায়গা দিয়ে হচ্ছে। এবং কি কি জায়গা দিয়ে হচ্ছে, কখনো ইউটেরাস দিয়ে হচ্ছে, কখনো হচ্ছে ভ্যাজানে দিয়ে হচ্ছে, কখনো সার্ভিস দিয়ে হচ্ছে, ব্যাস কমন কনসেপ্ট। সো আমরা এখন দেখি যে আসলে এই যে তিনটার মূলত হচ্ছে, যেটা ভেসিকো ভ্যাজিনাল ফিস্চুলা, ইরেথ্রো ভ্যাজিনাল ফিস্চুলা এবং হচ্ছে ইউটেরো ভ্যাজিনাল ফিস্চুলা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই তিনটাই হচ্ছে সব থেকে বেশি দেখা যায়। সেই জন্য আমরা তিনটা একটু ডিফারেন্সিয়েট ডায়াগনোসিসটা একটু দেখি, যে আমরা তিনটা বিষয়টাকে আমরা কিভাবে সেপারেশন করে আমরা দেখবো। সো প্রথমত হিস্ট্রি যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন। তো এটা হচ্ছে খুব কমন, সবগুলোর মধ্যেই খুব কমন থাকবে, কন্টিনিউয়াস থাকবে সবসময়, এরকম ভাবে 1 ফোঁটা 2 ফোঁটা ড্রিবলিং বা ড্রিবলিং, ড্রপ বাই ড্রপ হচ্ছে এরকম স্কেপ হতে থাকে। এবং যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কোনো ইউরিন পাস করার কোনো ডিজায়ার থাকে না, নো ডিজায়ার। বাট ইউটেরো যখন হয়, ইউটেরো ভ্যাজাইনাল ফিস্চুলা যখন হচ্ছে তখন ডিজায়ার থাকে। ইউটেরো ভ্যাজাইনাল মানে কি, ইউটেরাস এবং ভ্যাজাইনাল যে কমিউনিকেশন। আর এটা হচ্ছে ইউরেথ্রো ভ্যাজাইনাল, ইউরেথ্রার সাথে ভ্যাজাইনা। ওকে, যেটা আমরা এই যে এখানে পড়ে আসছিলাম, একটা হচ্ছে ইউরেথ্রা, একটা হচ্ছে ইউরেটার, এই তিনটা জিনিস জাস্ট মনে রাখি, আর কিছু মনে রাখতে হবে না। তারপর হচ্ছে এক্সামিনেশনে কি কি আমরা আসলে বুঝতে পারবো কি কি। প্রথমত যে তিনটা হিস্ট্রি দিয়ে আসছে যে ড্রিবলিং বাই ড্রপ স্কিপ হচ্ছে, বাট আমরা তো নট শিওর যে দিস ইজ বিবিএফ অর দ্য ইউটেরিও ভ্যাজিনাল ফিস্চুলা অর দ্য ইউরেথ্রো ভ্যাজিনাল ফিস্চুলা। সো আমরা এখন এটা কিভাবে বুঝতে পারবো? তো আহ, প্রথমত যে এখানে স্পেকুলাম এক্সামিনেশন, স্পেকুলাম বলতে আমরা এখানে সিমস একটা স্পেকুলাম আছে, সেটাই আমরা এখানে বেশি ইউজ করি। পেশেন্টকে একটা ডরসাল পজিশনে রেখে বা লিথিটমি পজিশনে রেখে সেটা আমরা করি। আচ্ছা, সামনে আরেকটা ছবি দেখলে আমরা সেটা ভালো বুঝতে পারবো। আপাতত এটা একটু স্কিপ করে যাই, যে সেইভাবে আমরা দেখতে পারি। আর এখানে হচ্ছে দেখা যাবে না ইটেরো ভ্যাজাইনাল ফিস্চুলা, এখানে কেন দেখা যাবে না? ইউটেরো বলতেছি, কোন জায়গা থেকে ইউটেরো শব্দটা আছে, ইউরেটার থেকে আসছে, যেহেতু এটা অনেক উপরের দিকে থাকে সেই জন্য এটা কাসকস দিয়ে কিংবা স্পেকুলাম দিয়ে, মানে একটা জাস্ট এরকম একটা সিলভারের মতো থাকে, জাস্ট এরকমই দেখতে থাকে। এই জিনিসটা হচ্ছে আমরা যে ভ্যাজাইনার যেটা আছে অ্যান্টেরিয়র ওয়ালের মধ্যে এটা ইনসার্শন করি, আমরা জাস্ট টান দিয়ে দেখি। সহজ কথায় আমরা এখানে ইনসার্শন করে পোস্টেরিয়র ওয়ালে এখানে দিয়ে জাস্ট এখানে টান দেওয়া হয়, তারপরে জিনিসটা একটু ওপেন হয়ে যায় জায়গাটা, জাস্ট আমরা এখান থেকে স্পেস করে দেখতে পারি। জাস্ট আর কিছুই না, এটাই হচ্ছে ইন্সপেকশন, মানে চোখে যেটা দেখা। আচ্ছা, তারপর হচ্ছে নর্থ সিন, এটাতে দেখা যাবে না, কারণ দেখা যাবে না কেন, সেটা হচ্ছে ইউরেটার অনেক উপরে। আর ইউরেথ্রো যেটা ক্যান বি সিন বাই দ্য স্পেকুলাম এক্সামিনেশন, হ্যাঁ এটা হচ্ছে দেখা যাবে, কারণ হচ্ছে ইউরেথ্রার সাথে থাকবে যেহেতু, এটা সেই জন্য দেখা যাবে। ওকে, তারপর হচ্ছে পালপেশন, যেটা হচ্ছে পালপেশন আমরা যেটা দেখি যে হাত দিয়ে চেপে যেটা ফিল করা যায়, অনুভব করা যায়, যেটা পালপেশন ক্যান বি পালপেটেড। তিনটাই হচ্ছে পালপেটেড হতে পারে, বাট দিস ইজ নট কনফার্মেটরি ডায়াগনোসিস। এটা আসলে স্পষ্ট করে বোঝার জন্য খুব বেশি কিছু না। এটা থ্রি কটন বল টেস্ট, এটা কনফার্মেটরি ডায়াগনোসিস না। মিডল বল স্টেন, নন অফ দ্য বল স্টেন, এটা আসলে বোঝার জিনিস। এই তিনটা বিষয় কি, আমি সামনে একটু ছবি দিয়ে এটা জিনিসটা বোঝাই, তাহলে খুব ভালো বোঝা যাবে যে আসলে থ্রি কটন বল টেস্ট কিংবা হচ্ছে মিথিলিন ব্লু টেস্ট, আসলে মিথিলিন ব্লু এই টেস্ট আসলে কি।
তাহলে এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে যে কোনটাতে ডিজায়ার থাকবে, কোনটাতে ডিজায়ার থাকবে না, আর হচ্ছে আমরা কোনটা হচ্ছে স্পেকুলাম দিয়ে টেস্ট দেখতে পারবো। সিমস স্পেকুলাম যন্ত্রটার নাম, সেটা দিয়ে আমরা দেখতে পারবো। এখান থেকে তিনটা মনে রাখি আপাতত, তারপর একটু কজ গুলো দেখবো। তার আগে একটু ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলাটা দেখে আসি, যেটা আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম, যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। ওকে, তো এই ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা যদি আমরা পড়ে আসি, যে ইউরিনারি ব্লাডারের সাথে ভ্যাজাইনাল একটা কমিউনিকেশন, যে VBF is an abnormal fistula tract that extends from the urinary bladder and the vagina। থেকে কোথায় বিস্তৃত হচ্ছে? ইউরিনারি ব্লাডার থেকে ভ্যাজাইনা পর্যন্ত। রেজাল্টিং ইন অ্যান, এটার ফলে যেটা হচ্ছে ইনভলেন্টারি, অস্বাভাবিকভাবে বা নিয়মিতভাবে, কিংবা তার হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, ইনভলেন্টারি যেটা বলা হচ্ছে, কন্টিনিউয়াস ডিসচার্জ অফ ইউরিন ইনটু দ্য ভ্যাজাইনাল ট্র্যাক। ভ্যাজাইনাল ট্র্যাক দিয়ে, এই যে ভ্যাজাইনাল, এটা খুব সুন্দর করে ছবিটা দেয়া আছে, এই ভ্যাজাইনাল ট্র্যাক দিয়ে মিকচুরেশন হচ্ছে, ড্রিবলিং বা ড্রিবলিং, ডিসচার্জ হচ্ছে ইউরিন। এটাই হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। ওকে, আমরা এখন আছি মূলত কজগুলো, যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমরা এই VBF যেটা আমরা প্রিভেন্ট করতে পারি, বা কোন কোন বিষয়গুলো এটার জন্য দায়ী। তো সেই কারণগুলোর উপর যদি আমরা ফোকাসিং দিই, তাহলেই কেবল এটা জিনিসটা অনেকটাই কিন্তু এই সমস্যাটা কমিয়ে আনা সম্ভব। প্রথমত অবস্টিটিক্যাল কারণের কথা প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রথমে অবস্টিটিক্যাল কারণ কি, যে অবস্টিটিক্স এর জন্যই কিন্তু বেশিরভাগ VBF হচ্ছে। অবস্টিটিক্স বলতে আমরা এখানে লেভার রিলেটেড প্রবলেমটাকে বেশি এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং ডেলিভারি, লেভার অ্যান্ড ডেলিভারি, এই দুইটা সময়ের মধ্যেই কিন্তু VBF বেশি হচ্ছে। প্রথমত এখানে কিভাবে হচ্ছে, ইস্কেমিক হচ্ছে। ইস্কেমিক জিনিসটা মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি আর্টারি সাপ্লাই, যদি ব্লাড সাপ্লাই যদি অফ হয়ে যায়, সেটাকে আমরা ইস্কেমিক বলতেছি। ইস্কেমিক হার্ট ডিজিজ হতে পারে, ইস্কেমিক নেক্রোসিস হতে পারে, ঠিক এখানে ইস্কেমিক এর কথাই বলা হচ্ছে। এখানে কি হচ্ছে, যে আমরা থার্ড স্টেজ অফ লেবারে আমরা অনেকগুলো বিষয় পড়ে আসছি, যে এখানে অবস্ট্রাক্টেড লেবার হতে পারে প্রথমত বিষয়। অবস্ট্রাক্টেড লেবার কখন হবে, যখন হচ্ছে যে, ছবিটা একটু স্পষ্ট করে, আচ্ছা, তো আমরা অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে কি পড়ে আসছি, যে আসলে এখানে পাওয়ার প্যাসেজ কিংবা প্যাসেঞ্জার, এই তিনটা কোনো একটা অবস্ট্রাকেল কারণে, ঠিক এখানে কিন্তু আমাদের ইউরিনারি ব্লাডারটা কিন্তু থাকছে, সামনেই থাকছে, অ্যান্টেরিয়র সাইডে কিন্তু থাকছে। তো এই যে এখানে যদি ফিটাল হেড হয়, শিশুটা যদি মাথাটা যদি এই জায়গাটার মধ্যে হয়, সে যখন বারে বারে প্রেসার করতে থাকে, প্রেসার যখন ক্রিয়েট করতে থাকে, তখন এই প্রেসারটা কিন্তু এই ইউরিনারি ব্লাডারের উপর কিন্তু পড়ছে। এই স্কাল যেটা, মাথা যেটা আছে সেটা, এবং এটার সাথে বনি পার্ট আসছে, পিবিস। আমরা এখানে ইলিয়াম, ইসিয়াম, পিবিস, আমরা তিনটা পার্ট পড়ে আসছি যে হিপ বোনের মধ্যে। তো এখানে পেলভিক বোনের সেই পিবিস এবং হচ্ছে এই ফিটাল হেড, এই দুইটা অংশ প্রেসার পড়ছে খুব, এখানে স্ট্রেচিং হচ্ছে, বা এখানে খুব প্রেসার হচ্ছে। প্রেসার হওয়ার কারণে এই যে এই জায়গাটার মধ্যে ব্লাড সাপ্লাই কি হচ্ছে, কমে যাচ্ছে। সেটাই বলছে যে প্রলং প্রেসার বাই দ্য প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্ট মানে কি? প্রেজেন্টিং পার্ট অনেকগুলি হতে পারে। প্রেজেন্টিং পার্ট যদি শিশুর মাথা হতে পারে, হাতও হতে পারে, পাও হতে পারে, কিন্তু আমরা এখানে মূলত নর্মাল ডেলিভারিতে যেটা হয়, হেড কিন্তু ডিসেন্ড করে প্রথমত প্রেজেন্টিং পার্ট, সেটার কথা বলা হচ্ছে। যে তখন যদি অবস্ট্রাক্টেড লেবার হয়ে যায়, এবং সেটার কারণে ইসকেমিক নেক্রোসিস হয়ে যায় প্রথমত। ওখানে ইসকেমিক নেক্রোসিস মানে কি, সেখানে ব্লাড সাপ্লাই গুলো কমে যাচ্ছে, ব্লাড সাপ্লাই গুলো কমে যাওয়ার কারণে সেখানে নেক্রোসিস হয়ে যাচ্ছে, ঘায়ের মতো হয়ে যাচ্ছে, এবং ইনফেকশন হচ্ছে, স্লটিং ফিস্চুলা, এবং সেই জায়গাটার মধ্যে বড় হয়ে যাচ্ছে, আর মানে একটু এই জায়গাটার মধ্যে একটু থিন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় যদি আমরা খুব বেশি পরিমাণে যদি আঘাত করতে থাকি কোনো একটা, সেই জায়গাটা কিন্তু, ওই জায়গাটা কিন্তু যে ঘনত্ব বা সেটার যে স্থিতিস্থাপকতা, সেটা কিন্তু কমতে থাকে। ঠিক ইউরিনারি ব্লাডার, এটা তো কোনো মানে এরকম একটা কোনো বিষয় না, এটা একটা এপিথেলিয়াম কিংবা হচ্ছে খুব নর্মাল একটা মাসেল দিয়ে কিন্তু এটা তৈরি হয়। সো সেই জন্য কি হচ্ছে, এই জায়গাটার মধ্যে বারে বারে প্রেশার পড়ার কারণে এখানে এক ধরনের ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে, সেটা কি বলতেছি VBF। তো এটাই হচ্ছে সব থেকে প্রধান কারণ। তো সেই জন্য দেখা যাচ্ছে যে অবস্ট্রাকটিভ লেভারের জন্য এটাকে মানে প্রিভেন্ট করার জন্য যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে একটা ক্যাথেটার দিয়ে যায়, জাস্ট একটা ফলিস ক্যাথেটার, নর্মাল একটা রাবার ক্যাথেটার, এটা যদি আমরা ইনসার্শন করে দেই, তাহলেই কিন্তু এই VBF থেকে কিন্তু রক্ষা কিন্তু হয়ে গেল। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্য যে দেখা যাচ্ছে যে হয়তো এখন খুব সোশ্যাল ইম্প্যাক্ট হয়ে গেছে, কিন্তু এখনো কিছু গ্রামাঞ্চল কিংবা একটু শহরের বাইরে যারা উপজেলা কিংবা গ্রাম টাইপের, সেখানে কিন্তু নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা কিন্তু করা হয়।
কিংবা সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কিন্তু অতি উৎসাহী মানুষ থাকেন, তারা আসলে হসপিটালে নিতে চান না ডিউ টু দ্য ফেয়ার অফ সার্জারি, যে হসপিটালে ডাক্তাররা সার্জারি করে ফেলবে, তারা বাসায় ট্রাই করতে থাকেন। দেখা যাচ্ছে যে হচ্ছে না, এক পর্যায়ে হচ্ছে না, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পার হয়ে যাচ্ছে, দ্যাট মিনস দিস ইজ অবস্ট্রাকটেড লেবার হয়ে যাচ্ছে এবং অবস্ট্রাকটেড কারণে প্রলং হয়ে যাচ্ছে, এবং এখান থেকে তার সদর হসপিটালে যেতে তাও 2-3 ঘন্টার একটা পথ, দীর্ঘ সময়। তো সেই সময়ে যদি আমরা একটা ক্যাথেটারাইজেশন করে দিতে পারি, খুব নর্মাল একটা ক্যাথেটার, এটা পুশ করা খুব কঠিন কিছু না, আমার মনে হয় যে কোনো মেয়ে এটা পারবে, তাতে কিন্তু তার একটা বড় রকমের ক্ষতির হাত থেকে কিন্তু তাকে কিন্তু বাঁচানো কিন্তু সম্ভবপর হয়েছে। সো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, এবং সব থেকে বেশি কারণ হচ্ছে বিবিএফ এর যে অবস্টেট্রিক্যালের মধ্যে ইসকেমিক হচ্ছে। এবং এছাড়া আর কিছু অ্যাসোসিয়েটেড কিছু সিমটম আছে, সেটা হচ্ছে ট্রমাটিক হতে পারে, আঘাতের কারণে হতে পারে। সেটা কি হতে পারে? ইনস্ট্রুমেন্টাল ভ্যাজাইনাল ডেলিভারি হতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে যে প্রথমত নর্মাল ডেলিভারি তো হয়ে যাচ্ছে, যদি হয়ে যায় তাহলে ভালো, গুড। যদি না হয় তখন আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেটা একটা হচ্ছে ভ্যানটক্স, এটা ভ্যাকুয়ামের মধ্যে তৈরি করা হয়। হ্যাঁ, এখানে একটা এরকম মাথা, এখানে স্কালটা শেপ জমা হয়, এখানে থাকে, সেখানে আমরা সিরিঞ্জের মতো যেরকম আমরা নেগেটিভ প্রেশার দিয়ে নিয়ে আসি, যেরকম ভ্যানটক্স বলি আমরা, ঠিক ওখান থেকে টান দিয়ে মাথাটা তখন কি করা, বের করা হয়, ফরসেপ ডেলিভারি, অথবা এটা হতে পারে, অথবা সেখানে দেখা যাচ্ছে যে ফরসেপস এক ধরনের মেশিনের মতো থাকে, আমি দেখাই এই ছবিটা, ছবিটা নিয়ে আসলে খুব ভালোই তো, ঠিক এরকম থাকে, পেঁচানো পেঁচানো থাকে এই দুইটা জায়গার মধ্যে, ঠিক এরকমই থাকে। এই দুইটার মধ্যে আবার এখান থেকে অনেকটা কেচির মতো এই দুইটা জায়গায় চাপ দিয়ে, এখানে স্কালটা থাকে, স্কালটা চাপ দিয়ে বাইরের দিকে প্রেশার দিয়ে দাও, ফরসেপ ডেলিভারি, এটাকে বলা হচ্ছে ফরসেপ ডেলিভারি। ওকে, ফরসেপ মানে আমরা কি জানি, কাঁটা চামিচ, কিন্তু এখানে সে কাঁটা চামিচ না, কাঁটা চামিচ দিয়ে তো আসলে করা যাবে না। ঠিক বিষয়টা এমনই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। আরেকটা হচ্ছে যে ক্র্যানিওটমি। ক্র্যানিওটমি সাধারণত কি হতে পারে, যে কোনো একটা মিসড অ্যাবর্শন, ওকে, মিসড অ্যাবর্শন হয়ে গেছে, যে বাচ্চাটা মরে গেছে ভিতরে, তখন এটাকে তো আর নর্মাল প্রসিডিউরে বের করা সম্ভব না, তখন কি করতে হবে, আমাকে ক্র্যানিওটমি করতে হবে, যে মাথা যেটা আছে ওখানকার যে বোনস পার্টটা আছে, এটা সবগুলো আমাকে এরকম ভাবে কেটে কুটে বের করতে হবে, ডিস্ট্রাকটিভ সার্জারি যেটা বলা হচ্ছে। তো সেখানে ক্রেনিওটমি, এটার ফলে যেটা হতে পারে যে অসাবধানতা বশত ইউরিনারি ব্লাডারটা ইনজোর হয়ে যেতে পারে, কারণ এই বিষয়টা, ইউরিনারি ব্লাডারটা ইউটেরাসের এত কাছাকাছি থাকে, ওয়ালের সাথে থাকে, এরকম ভাবে থাকে যে কোনো সময় কিন্তু এটা পারফোরেটিং হয়ে যেতে পারে। তারপর লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন যেটা আছে, তো এটার কারণে হতে পারে কেমন, যে ইউটেরাস আছে, আমরা কি জানি যে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে কি হয়, ইউটেরাস কিন্তু কাটা হয়, তখন নর্মাল যখন দেখা যাচ্ছে আগে একটা সিজার হয়েছে, তখন হয়তো এখান থেকে ইনসিস্ট করা হয়েছে, তারপরে আবার এখানে হয়তো করা হয়েছে, ঠিক করতে যে হয়তো তখন কোনোভাবে হয়তো অসাবধানতা বশত আবার সেই ট্রমা মানে কি আঘাতের কারণে যদি সেখান দিয়ে হয়ে যায়, সেটা হয়তো হতে পারে। কিংবা অ্যাবডোমিনাল আর ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, বা ইউটেরাসটা কেটে ফেলা হয়েছে কোনো কারণে, সিএস সার্ভিক্স হতে পারে, বা যে কোনো ম্যানোরিজিয়া হতে পারে, অথবা কার্সিনোমা, বা যেটার জন্য হোক, যে তাকে পুরা ইউটেরাসটাকে ফেলে দিতে হচ্ছে, বা ভ্যাজাইনাল, এখানে বলা আছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, মানে ভ্যাজাইনাটা ফেলে দেওয়া হচ্ছে। তো ভ্যাজাইনাটা ফেলে দেওয়ার সময় ঠিক তখনও কিন্তু এই ধরনের ট্রমা হতে পারে, আঘাত হতে পারে, বা যদি হয়ে থাকে সেখান থেকেও বিবিএফ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে খুব। তাহলে এটা হচ্ছে খুব বড় ধরনের কারণ হচ্ছে ইসকেমিক, যেটা অবস্টেট্রিক্যালে পড়ে আসছে, এবং এটা হচ্ছে হয়, এবং 80-85% আমাদের দেশে অবস্টেট্রিক্যালে হচ্ছে সবচেয়ে বেশি কারণ। বাইরের দেশগুলোতে ট্রমাটিক, এটাই হচ্ছে, বাইরের দেশগুলোতে, ফরেন যে কান্ট্রিগুলোতে ওদের হচ্ছে এই সমস্যাগুলোটা বেশি হয় জন্য ভিভিএফ হচ্ছে, আর আমাদের দেশে হচ্ছে অবস্টেট্রিক্স এর কষ্টটার জন্য বেশি হচ্ছে। আমরা যদি একটু একটা জিনিস দেখিয়ে রাখতে চাই এখান থেকে, যে কি হচ্ছে প্রতি Approximately 250 babies are born every minute. However, some women do not have access to high-quality medical care or resources. Extra time waiting for medical help can lead to prolonged labour and complications during childbirth. Whilst normal labour pushes the baby down through the birth canal, for approximately 1 in 20 women, the baby is too large or descends in an abnormal fashion. The bladder can get trapped between the baby's head and the mother's pubic bone, and prolonged pressure can reduce blood flow to the tissue. If the tissue dies, an obstetric fistula, a hole between the vagina and the bladder or the rectum, may form. More than 3/4 of women with obstetric fistula have endured labour that lasted 3 days or more. Obstetric fistula is repairable, but should only be done by an expert fistula surgeon. Fistulas may need a straightforward repair of the bladder, or more extensive surgery may be required. All cases of fistula are different, and one woman's experience can be very different from another's. Some women may still leak urine a bit even if the fistula has been successfully repaired
and some women may require additional surgery. In some countries, a high number of fistulas still occur, accompanied by feelings of rejection and isolation by the mother. Obstetric fistula can be prevented by a prompt diagnosis of obstructed labour and provision of a C-section, and by planning your pregnancy and delivery, including emergencies. For women who have had a fistula repaired in the past, it can be prevented by scheduling a C-section. Generating conversations about prevention will spare many women from suffering childbirth injuries and will ultimately improve quality of life for mothers and their babies. তারপরে আমরা এখানে বুঝতে পারলাম কয়েকটা বিষয় মেনশন করা হয়েছে যে প্রতি মিনিটে 250 বাচ্চা জন্মগ্রহণ করছে এবং সেগুলোর মধ্যে অনেক বাচ্চাই দেখা যাচ্ছে বড় হচ্ছে ম্যাক্রোস ম্যাক্রোস কি নামটা শব্দটা ভুলে গেছি, যেটা বাচ্চাটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি, যেরকম থাকার কথা সাইজ বড় হয়ে যাচ্ছে, সেটার জন্য অবস্ট্রাক্টেড লেবার হতে পারে কিংবা হচ্ছে পাওয়ার প্যাসেজের কারণে থাকতে পারে। তো সেই সময় যদি এরকম ভাবে প্রপার আইসোলেশন করা না যায় বা ডায়াগনোসিস করা যদি ঠিক মতো না যায়, তো সেই পেশেন্টগুলোই কিন্তু এই ফিস্টুলা দিকে যাচ্ছে এবং বিভিন্ন পেশেন্ট কিন্তু বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ করছে, সবার কিন্তু একরকম হচ্ছে না। সেটাই কথা বলা হচ্ছে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি এবং হচ্ছে আমরা সোশ্যাল একটা ইম্প্যাক্ট রেখে এই জিনিসটা অ্যাওয়ারনেস করি, আমরা সেই জিনিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। সো এটাই হচ্ছে এখানকার মূল যে বিষয়টা ছিল। সো আমরা এরপরে দেখি যে আসলে গাইনিকোলজিক্যাল কিছু কারণ আছে, সেগুলো আমরা একটু দেখি যে এখানে প্রথমত অবস্টেটিক্স কারণ পড়ে আছে, এখন হচ্ছে অপারেটিভ ইনজুরি যেটা গাইনিকোলজি। প্রথমে যেটা অ্যান্টেরিয়র কলপোরাফি, যেটা আমরা যখন আমরা প্রলাপস পড়ে আসছিলাম সেখানে আমরা পড়ে আসছিলাম যে অ্যান্টেরিয়র কলপোরাফি মানে জিনিসটা কি। আমরা তো ইউটেরাসের যে অ্যান্টেরিয়র ওয়ালটা আছে সেখানে যখন সিস্টোসিল যখন হচ্ছে সেই জায়গাটার মধ্যে রিপেয়ার করা হচ্ছে অ্যান্টেরিয়র কলপোরাফি অথবা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, যেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বলা হচ্ছে কেন, যে ইউটেরাসটা যেটা আছে পুরাটাই হচ্ছে ফেলে দিতে হচ্ছে তখন, এবং সেটা কেন, বিনাইন অর ম্যালিগন্যান্ট লেশন অর রিমুভ দ্য গার্টনার সিস্ট হওয়ার কারণে। গার্টনার সিস্ট আমরা এই বিষয়গুলো খুব ভালো মতো পড়ে আসছিলাম যে যখন প্রলাপস পড়ে আসছিলাম, তো এই জিনিস আর ব্যাখ্যায় যাচ্ছি না, সেটার কারণে হতে পারে, কিংবা এখানেও কিছু ট্রমাটিক হতে পারে, যেমন পেনেট্রেটিং ইনজুরি অফ দ্য অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল হতে পারে এরকম ভাবে। সেটা কি হতে পারে, যে পড়ে গেছে অ্যাক্সিডেন্টাল বা রোড ট্রাফিক কিংবা হচ্ছে হাঁটা চলার সময়, তখন হচ্ছে যে এই ধরনের ইনজুরি হতে পারে, সেখান থেকে হতে পারে, কিংবা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে যে সেটার জন্য ট্রমাটিক হতে পারে। অথবা অনেক সময় হতে পারে যে এমআর করানো হয় অনেক সময়, হ্যাঁ এমআর মেন্স রেগুলেশন এরকম সিরিঞ্জ দেওয়া হয় ওখান থেকে মেনস্ট্রুয়েশনটা নেওয়ার জন্য, তখন অসাবধানতা বশত এটা যদি একটু লিক করে কিংবা হচ্ছে অন্যদিকে যদি চলে যায়, এখান থেকে এপিথেলিয়াম একটা লেয়ার, স্কিনটা যেহেতু পাতলা, যে কোনো সময় কিন্তু এই জিনিসটা হতে পারে, একটু প্রেশার দেওয়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু হয়ে যেতে পারে, ট্রমা হতে পারে, সেটার জন্য বিবিএফ কিন্তু হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো ছবিতে দেখানো খুব মুশকিল, এবং এটা হচ্ছে আসলে বাস্তবে যদি ফিমেল ওয়ার্ডে যে যদি পেশেন্ট সামনে নিয়ে যদি এরকম দেখা যেত তাহলে হয়তো এই জিনিসটা ভালো বোঝা যেত। বাট আমরা শুধু এই বিষয়টা মাথায় কনসেপ্ট নিয়ে রাখি যে এই ধরনের সিমটম নিয়ে আসলে যেন আমরা কি ধরনের তাকে প্রপার যেন একটা গাইডলাইন দিতে পারি, বা যখন আমরা মনে হচ্ছে যে পারবো তখন ওষুধ দিব, অথবা না পারলে সেটা গাইনির কাছে রেফার করবো, বাস এইটুকুই। এবং ম্যালিগনেন্সি আছে, কার্সিনোম অফ দ্য সার্ভিক্স অথবা ভ্যাজাইনাতে যদি কার্ভিক্স হয় সেটা আমরা এখানে রেফার করে দিতে হবে বিষয়টা। এখানে আবার টাইপ আছে বিভিন্ন ধরনের, 1 2 3 4 আছে, সো আমরা 1 পর্যন্ত ট্রাই করতে পারি। এবং হচ্ছে এবং ইনফেকশন, কিছু ইনফেকশন আছে যেমন ভ্যাজিনাল টিউবারকুলোসিস যদি হয়, টিউবারকুলোসিস অত্যন্ত একটা খারাপ একটা ডিজিজ এবং এটা সাধারণত লাঙে বেশি হয়। ভ্যাজিনাল টিউবারকুলোসিস যে কোনো জায়গায় হতে পারে, চুল এবং নখ, হাতের নখ ছোট সব জায়গায় হতে পারে। সেটার জন্য হলে অবশ্যই এটা বিবিএফ এর একটা কারণ। এবং তারপরে হচ্ছে যে লিম্ফো গ্রানুলোমা ভ্যানেরাম, যেটা হচ্ছে কি ক্ল্যামাইডিয়া এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ক্ল্যামাইডিয়া স্কিন লেশন হচ্ছে সেই জায়গাটার মধ্যে, ইউটেরাসের বাইরে ভ্যাজাইনাল যে ট্র্যাকটা যেটা আছে সেখানে ভ্যানারাম হচ্ছে, সেটা ইনফেকশনের কারণে হতে পারে। কিংবা হচ্ছে সিস্টোসোমিয়াসিস, যেটা আমরা বিলহার্জিয়াসিস নামে কিন্তু অনেক সময় চিনে থাকি, যে এটা কি হচ্ছে যে আমাদের এক ধরনের প্যারাসাইট আছে, ফ্ল্যাটওয়ার্ম বলি আমরা এটাকে। তো এটা যখন সাধারণত মেলদেরই আক্রান্ত বেশি হয়, সিস্টোসোমাইসিস, যেটা আমরা পরে এসে কি মেল মিনস্ট্রুয়েশন, যেটা হচ্ছে যে ইউরেথ্রা দিয়ে মেইলের সেখানে হচ্ছে ব্লাডি ইউরিন বের হয়, সেই জন্য আমরা এটা অনেক সময় এটাকে মেল মিনস্ট্রুয়েশন বলা হয়। সিস্টোসোমাইসিস ফিমেলদেরও হতে পারে, এই যে হচ্ছে ফ্ল্যাটওয়ার্ম যদি এটা আক্রান্ত করে। সাধারণত এটা এই ফ্ল্যাটওয়ার্মটা বা সিস্টোসোমাইসিস অর দা বিলহার্জিয়াসিস এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে যে আমরা যে রিসোর্ট গুলোতে যাই, উন্নত মানের যে কক্সেস বাজার, বিভিন্ন জায়গায় চিটাগং,
যে লেগ গুলো আছে, আর্টিফিশিয়াল লেগ, সেই জায়গার মধ্যে এই বিষয়গুলো বেশি বসবাস করে, সিস্টোসিনাসিস। সাবধান থাকা চাই, হ্যাঁ, শুধু গিয়ে নেমে যাবে বিষয়টা এমন না, ঝামেলা আছে কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে এখন চলে আসছে ম্যানেজমেন্ট করো কি হবে। এই পেশেন্টটা যদি ভিবিএফ হয়েই যায় তখন কি করতে পারি? প্রথমত ডায়াগনোসিস করতে হবে, তারপর ট্রিটমেন্ট। আচ্ছা, ডায়াগনোসিস কি হতে পারে? এখানে কয়েকটা হিস্ট্রি থাকবে। প্রথমত পেশেন্টের একটা মাত্র বেবি থাকতে পারে, ইয়ং, বয়সে কম থাকবে। প্রাইমি প্যারা, প্রাইমি মানে কি একটা, প্রথম, প্যারাস মানে কি বেবি। অথবা অবস্ট্রাকটেড লেবারের হিস্ট্রি থাকবে, অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যে কোনো একটা থাকবে, এটা নিয়ে কথা হয়েছে অলরেডি। তারপরে ক্লিনিক্যাল ফিচার বা সিমটম, ক্লিনিক্যাল ফিচার অর দ্য সিমটম যেটা হচ্ছে রোগী আমাকে বলবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন থ্রু দ্য ভ্যাজাইনা, নো আর্জেন্ট টু পাস ইউরিন, ভালভার ইচিং, খুব কমন কনসেপ্ট থাকবে। তারপর আমরা এখানে সাইন কি কি দেখবো, যেটা হচ্ছে আমরা দেখতে পারবো প্রথম হচ্ছে ভালভার ইন্সপেকশন। ভালভা, ভালভা বলতে কি, লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা, ক্লাইটোরিস, এই যে বিষয়গুলো আছে সেখানে আমরা কি কি দেখবো। তো প্রথমত যে অ্যামোনিয়াকাল স্মেল, অ্যামোনিয়া মানে কি, NH3, অ্যামোনিয়া সংকেত বা ইউরিনারি সংকেত, সেখানে কি একটা ডিসচার্জের এরকম একটা অর্ডার থাকবে। তারপর হচ্ছে ইভিডেন্স অফ দ্য সাডেন এক্সকুরিয়েশন দ্য ভালভার স্কিন, সেখানে চুলকানির মতো, ক্ষয়ের মতো এরকম একটা হিস্ট্রি থাকবে, যেহেতু ওখানে একটা ব্যাকটেরিয়াল কিংবা প্যারাসাইটের একটা ইনফেকশন হয়ে যাচ্ছে সেখানে অনেক সময়, সেটার জন্য হিস্ট্রি থাকতে পারে। ভ্যারিয়েন্ট ডিগ্রি অফ দ্য পেরিনিয়াল টিয়ার মে বি প্রেজেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে পেরিনিয়াল টিয়ার, পেরিনিয়াম যেটা আছে, আমরা যদি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে ভ্যাজাইনা, এই যেটা, এটা হচ্ছে অ্যানাস, তো এই যে রিজনটা যেটা আছে, এটা যদি অনেক সময় অনেক সময় এরকম হয় যে ডেলিভারি করার সময় বেবির মাথা যদি বড় হয়ে যায় তখন হচ্ছে এই জায়গায় ল্যাসারেশন হয়ে যাচ্ছে। ল্যাসারেশন মানে কি, ছিঁড়ে যাচ্ছে, সেটাকে টিয়ার বলছি, টিয়ার। ওকে, টিয়ার। তো এটাই হচ্ছে পেরিনিয়াল টিয়ার হয়ে যাচ্ছে অনেক সময় অবস্ট্রাকটেড লেবারের মধ্যে, বা নর্মাল ডেলিভারির সময় পেরিনিয়াল টিয়ারটা খুব সবচেয়ে বেশি হচ্ছে। সেই জন্য তখন আমরা অনেক সময় ইপিজিওটমি করা হয়, ইপিজিওমি এখান থেকে একটু লম্বা করে কেটে দেওয়া হয়। এটা অবস্টিক্স, আমরা যখন অবস্টিক্স পড়াবো তখন আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তারপরে অন ইন্টারনাল এক্সামিনেশন প্রেজেন্স অফ ফিস্টুলা, ইন্টারনাল এক্সামিনেশন সিস্টোস্কোপি দিয়ে হতে পারে, এটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে ফিস্টুলা আছে। তারপরে স্পেকুলাম এক্সামিনেশন, যেটা বুঝলাম সিমস স্পেকুলাম দিয়ে, সেখান দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে কোথায় এটা সাইজ কতটুকু বড় হয়েছে। তারপরে হচ্ছে কোন কোন জায়গাটার মধ্যে হয়েছে, ইউটেরাসে হয়েছে নাকি ইউরেথ্রায় হয়েছে নাকি ভ্যাজাইনায় হয়েছে, কোথায় হয়েছে এবং কতগুলো হয়েছে দেখতে পারবো। এবং একই সাথে দেখতে পারবো যে এই যে ইউটেরাস ফিস্টুলা যেটা হয়েছে, এর আশেপাশে কিন্তু ফাইব্রাস টিস্যু থাকে, যেটা বলা হচ্ছে এ টিনি ফিস্টুলা ইজ এভিডেন্স বাই দ্য প্রোকার্ড এরিয়া অফ দ্য ভ্যাজাইনাল ফিস্টুলা। এই যে আশেপাশে যে ফাইব্রাস টিস্যু থাকবে এরকম একটা, সেই জায়গার জন্য এই জায়গাটার মধ্যে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে বা কমে যাবে, সেই জন্য এই জায়গাটার মধ্যে দেখেছেন নেক্রোসিস কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে এবং ফিস্টুলাটা কিন্তু আর ছড়িয়ে যাচ্ছে। সেটাই বলা হচ্ছে যে পাকার্ট, পাকার্ট, PUCKER, পাকার্ট এরিয়া অফ দ্য ভ্যাজাইনাল মিউকোসা। ভ্যাজাইনাল মিউকোসা যেটা আছে, যে মিউকোসা বলতে বোঝানো হচ্ছে যে এপিথেলিয়াম যে সেল, যে লেয়ার যেটা আছে, সেই জায়গাটার মধ্যে একটা এভিডেন্স থাকতে পারে যদি ভিবিএফ হয়। আমরা তো ভিবিএফই পড়তেছি এতক্ষণ ধরে। সো আমরা এই পর্যন্ত কি বুঝতে পারছি নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে পড়াটা? একটু কঠিন হয়ে যাচ্ছে কি, নাকি আবার একটু বলতে হবে কোন একটা অংশ? যদি দেখেন অনেকগুলো বিষয় চলে আসছে, গাইনি অবস্টেটিক্স এর বিষয় একই সাথে দুইটা বিষয় চলে আসছে, বুঝতে পারলে তাহলে আমরা যদি নেক্সটে তাহলে আমরা একটু আগাই। আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে চলে আসছি। এটাই হচ্ছে মূল বিষয়, আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। এবং ফিমেল যেহেতু পেশেন্ট আসবে, আমরা একটু ইন্সপেক্ট করে একটু দেখতেই পারি, আমাদের চেম্বারে যারা ফিমেল আছি তারা দেখতেই পারি আসলে। তারপর হচ্ছে আমরা ইনভেস্টিগেশন কি করবো, আসলে প্রথমত বিষয় যেটা ইনভেস্টিগেশন, যেটা আমরা হচ্ছে কনফার্ম করবো ইয়েস। প্রথম প্রথম হচ্ছে ইউএ এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা সেটা দেখতে পারি। এখন আসি, একটা জিনিস বাদ দিয়ে গেছিলাম, সেই তিনটা ডিফারেন্টিয়েশন, 3 কটন সোয়াব টেস্ট, দিস ইজ নট এ কনফার্মেটরি টেস্ট। এই তিনটা হচ্ছে একই রকমের টেস্ট, হ্যাঁ, এই তিনটা একই রকম। আমরা তিনটা জিনিস আমি একসাথে বোঝাবো, 3 কটন সোয়াব টেস্ট অথবা ডাই ক্যাথেটার টেস্ট অথবা মেটালিক ক্যাথেটার টেস্ট। আসলে এখানে মূলত কি হচ্ছে, ওকে, তো ফার্স্ট আমরা আবার একটু যদি দেখতে চাই, সো দিস ইজ এ ইউটেরাস। সো এখানে যদি থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডারটা, যদি এরকম কল্পনা করে নিই আমি, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে ভ্যাজাইনা। ওকে, দিস ইজ এ ভ্যাজাইনা। তো এখানে হচ্ছে 3 কটন টেস্ট, সরি 3 কটন সোয়াব টেস্ট, অর্থাৎ এখানে তিনটা আমি হচ্ছি তুলা নিব, হ্যাঁ, তুলা কটন নিব। তো একটা হচ্ছে আমি এখানে ইনসার্শন করব, একটা হচ্ছে মাঝখানে রাখবো, আর একটা হচ্ছে এই যে ভ্যাজাইনাল সার্ভিক্স আছে, ভল্ট বলি এই অংশটাকে, ভল্ট, কপাটি, দরজা, ওকে, বোল্ট।
ভোল্ট, VAULT, ভোল্ট, এই তিনটা জায়গায় আমি তিনটা একদম শুকনো ড্রাই এরকম ভাবে কটন তুলা দিব এখানে। আচ্ছা, দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রা, ইউরেথ্রা দিয়ে আমি একটা এই ক্যাথেটার ঢুকিয়ে দিব। হ্যাঁ, ক্যাথেটার, অথবা আমি এটা সিরিঞ্জও দিতে পারি, ক্যাথেটার দিতে পারি, ফলিস ক্যাথেটার দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে ডাই দিব। ডাই, ডাই মানে কি, এক ধরনের রং দিব। হ্যাঁ, ব্লু কালারের রং দিব। এইটার মাধ্যমে ক্যাথেটারের ভিতরে ইনজেকশন করে আমরা এখানে এরকম ভাবে রং দিয়ে দিব। রং বলতে এখানে লিকুইড পানির সাথে মিক্সড করে এখানে আমরা এরকম ভাবে দিয়ে দেবো, মিথিলিন ব্লু বলি আমরা সেটাকে। আচ্ছা, দেওয়ার পরে আমরা পেশেন্টকে বলবো যে মা একটু হাঁটেন তো, বা একটু কাশি দেন তো। হ্যাঁ, তো এটার ফলে যেটা হয় যে এর ফলে আমরা দেখতে পারবো যে আসলে কোন জায়গায় এখন কটন যদি দেখা যাচ্ছে যে ফার্স্ট কটনটা যদি সোয়াব হচ্ছে, একটু খেয়াল রাখেন যে বিষয়টা যেটা বলছি, যে যদি এখান থেকে হয়ে যায়, অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়, তাহলে এটা বুঝতে হবে যে BBF হয়েছে। ওকে, এই যে প্রথম যেটা আছে, প্রথম কটনটা যদি সোয়াব হয়ে যায়, এই যে কটন যেটা আছে এটা যদি দেখি যে এটা হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, কারণ হচ্ছে ব্লু কালার তো অন্যভাবে আসার তো সুযোগ নাই। এখান থেকে যদি অ্যাবনর্মাল কমিউনিকেশন যদি না হয়, তাহলে এই যে ভ্যাজানাল ভিতরে যেটা ভোল্টের ওখানে যে কটন দিচ্ছি সেটা কিন্তু আমরা সিক্ত হবে না। সিক্ত বলতে ভিজা যেতে পারে, কিন্তু আমরা কালারটা দেখে তখন ডিটেক্ট করব। ওকে, VBF। তারপরেরটা যদি এরকম মাঝখানে যেটা আছে সেটা যদি থাকে, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমত BBF গেল, এটা হতে পারে ইউরেথ্রো ভ্যাজিনাল ফিস্চুলা হতে পারে, ইউরেথ্রার সাথে হতে পারে, অথবা হতে পারে যে আরেকটাও হতে পারে যে এটা লেস কমন, ইউরেটারের সাথেও এটা হতে পারে যদি এরকম ভাবে হয়, সেখান থেকে হতে পারে যদি এই অংশটা যদি ভিজে যায়। সাধারণত এই মাঝখানের অংশটা শুকনোই থাকে। তাহলে আমরা প্রায়োরিটি কোনটাকে দিব, প্রথমটাকে দিব এবং হচ্ছে লাস্টেড এটাকে দিব। এটা যদি ভিজে যাচ্ছে, ব্লু কালার হয়ে যাচ্ছে, তখন আমি বুঝে নেব দিস ইজ এ ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্চুলা, মানে এখানে ইউরেথ্রা থাকে, সেই ইউরেথ্রার সাথে ট্র্যাক হয়ে গেছে, সেই জন্য এই জায়গাটা ভিজে গেছে। তার মানে আমি প্রায়োরিটি বেশি দিতেছি কোনটা, VBF ফার্স্ট যেটা কটন, এক নাম্বার যে কটন যেটা আছে, এবং হচ্ছে থার্ড যেটা কটন আছে, এই দুইটাকে প্রায়োরিটি দিচ্ছি, যে কোন অংশটা ভিজে গেছে, দ্যাট মিনস কালারটা বিভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কটন সাদাটা হচ্ছে ব্লু হয়ে গেছে। এই বিষয়টা দেখে আমি মোটামুটি একটা probable diagnosis করতে পারি, ইটস মে বি VBF, ভ্যাসিকুলোভেজানাল ফিস্চুলা, অর দ্য ইউরেথ্রোভেজানাল ফিস্চুলা। ব্যাস এইটুকুই করতে পারি, কিন্তু দিস ইজ নট এ কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট হচ্ছে সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি, এই যে মেশিনটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি মানে হচ্ছে দেখা। হ্যাঁ, এখানে সিস্টোস্কোপ লেখছে, সিস্টোস্কোপি, এটা পরীক্ষাটার নাম হচ্ছে সিস্টোস্কোপি, আর মেশিনটার নাম সিস্টোস্কোপ। সেটার মাধ্যমে ইনসার্শন করলে ভ্যাজানা দিয়ে, তখন আমি এখান থেকে যেহেতু একটা ক্যামেরা লাগানো থাকে, তারপরে হচ্ছে এখান থেকে কম্পিউটারের সাথে, মনিটরের সাথে, স্ক্রিনের সাথে সংযোগ থাকে, তখন আমি একদম ভালো স্পষ্ট বুঝতে পারবো যে হ্যাঁ, কোন জায়গাটার মধ্যে হচ্ছে ল্যাসারেশন বা কমিউনিকেশন হয়েছে, বা কয়টা হয়েছে, তার সাইজ কেমন, কিংবা হচ্ছে তার নাম্বার কত, সেই জিনিসগুলো হচ্ছে আমি তখন কনফার্ম করতে পারবো ইন দা সিস্টোস্কোপি। তো জাস্ট এই কয়েকটা বিষয় মাথায় রাখতে পারি। এগুলো ক্লিনিক্যাল ছাড়া আসলে এগুলো করা সম্ভব না চেম্বারে, একটু জেনে রাখতে পারি। সো এরপরে আমরা একটু দেখি যে কনসাস আমরা হব যেদিকে, যে রিডাকশন করার জন্য, এটা ইনসিডেন্সটা, ঘটনাটা কমানোর জন্য যে বিষয়গুলো দিকে। প্রথমত অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল, পোস্টনেটাল। সহজ কথায় যে প্রেগনেন্সির সময়ে, ডেলিভারির সময় এবং ডেলিভারির পরবর্তী সময়, এই তিনটার সময় আমাদের খুব কেয়ারফুলি থাকতে হবে। শুধুমাত্র VBF এর জন্য না, অন্য যে কোনো সমস্যার জন্য। এটা হতে পারে অ্যান্টিপার্টাম হ্যামোরয়েজ, ইন্ট্রাপার্টাম হ্যামোরয়েজ, পোস্টপার্টাম হ্যামোরয়েজ, রিটেন প্লাসেন্টা, তারপরে হচ্ছে সাব ইনভলিউশন অফ দ্য ইউটেরাস। এই যে ভেরিয়াস ডিজিজগুলো যেটা আছে পোস্টপার্টাম পিরিয়ডে, যে বিষয়গুলো হয়, ঠিক সম্যক এই অবস্টেট্রিক্সের একটা বিশাল অংশই কিন্তু এই বিষয়গুলোকে ঘিরে। সে তিনটা অংশটাই কিন্তু আমাদেরকে মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অ্যান্টিনেটাল কেয়ার রুল আউট দ্য রিস্ক মাদার লাইক ডেভেলপড অবস্ট্রাক্টেড লেবার। যদি এরকমটা হয় অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে, তখন আমরা দেখতে পারি যে তার পেলভিস, বনি পেলভিসটা কিংবা হচ্ছে সার্ভিক্সটা ডাইলেটেড হচ্ছে কিনা, বা এটা তো বুঝতেই পারা যায় যে শেষের দিক থেকে যখন সময়টা চলে আসে, তখনই বুঝতে পারি যে এটা কেমন হতে পারে। বা ইন্টারনেটাল ডেলিভারির সময় যে সময়টা আছে, তখন হচ্ছে পার্টোগ্রাফ করতে হবে। পার্টোগ্রাফ বলতে একটা ধরনের একটা কাগজ, এখানে কয়েকটা অংশ থাকে। হ্যাঁ, অংশ থাকে বলতে যে ডেলিভারির কতক্ষণ ধরে হচ্ছে, তারপর হচ্ছে ওষুধ দেওয়া হয়েছে কি, আমরা অফ সিরিজ পড়ানোর সময় এই কাগজটা পড়াবো, মানে এই জিনিসটা দেখাবো পার্টোগ্রাফ কি, তখন এই জিনিসটা করতে হবে।
সেখানে একটা লাইন আছে যে এত সময়ের পরে যদি যায়, আমরা জানি যে সার্ভিক্সটা 10 সেন্টিমিটার হতে হবে, 4 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার ইন দ্য স্টেজ অফ দ্য ল্যাটেন্ট টু অ্যাক্টিভ স্টেজ। তো সেটা পার্টোগ্রাফের মাধ্যমে বোঝা যায়। আমরা এটা লেবার কিংবা অবস্টেট্রিক্সের সামনে পড়ানো হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে পোস্ট ন্যাটাল কেয়ারিং আউট দ্য কন্টিনিউয়াস ব্লিডিং ডিউরিং দিস ভেরিয়েবল পিরিয়ড আউট দ্য 14 days ফর অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পোস্ট ন্যাটাল কেয়ার, যে বেবি হয়ে গেছে পরবর্তী সময় যত্নটা, যে সেই সময় বলতেছি যে মিনিমাম 7 থেকে 14 দিন বা আরো বেশি সময় তাকে ক্যাথেটার রাখতে হবে। কি জন্য ক্যাথেটার রাখতে হবে? যাতে করে তার এই যে ভেসিকো ভ্যাজিনাল ফিস্টুলা যদি আগে থেকে থাকে বা যদি একটা চান্স থেকে থাকে, সেটা কিন্তু আবারও কিন্তু সেটা প্রেশারের কারণে হয়ে যেতে পারে। সেই জন্য বলতেছে এখানে যে ব্লাডার ড্রেনেজ করতে হবে। ব্লাডার ড্রেনেজ মানে হচ্ছে ইউরিনটা ড্রেনেজ করতে হবে ইন ভেরিয়েবল পিরিয়ড, যে বিভিন্ন সময় about the 14 days following delivery, either vaginally or abdominally in case of long standing obstetric labor। যদি obstetric labor হয়ে থাকে, সেই পেশেন্টটাকে যদি আমরা সিজারিয়ান সেকশন করি অথবা যেভাবেই হোক যদি ফরসেস ডেলিভারি করানো হয়, হ্যাঁ, এখানে কন্ডিশন কি, অবস্ট্রাক্টেড লেবার হতে হবে না, অন্য লেবার কিন্তু নর্মাল লেবার কিন্তু না। অবস্ট্রাক্টেড আমরা 14 days কিংবা 6 সপ্তাহ বা তারও কম সময়, কিন্তু সেটা অ্যাকর্ডিং টু দ্য পার্সন টু পার্সন ভ্যারি করে, সেখানে ক্যাথেটারাইজেশন রাখতে হবে due to the prevention of the BBF or the necrosis. Okay, training of the doctors and the paramedics for the anticipation, হ্যাঁ, একটা পূর্বাভাস, সতর্ক থাকতে হবে বা আর্লি ডিটেকশন করার মতো এই ধরনের সক্ষমতা থাকতে হবে এবং তাকে প্রপার ম্যানেজমেন্ট করতে পারে যেন অবস্ট্রাক্টেড লেবার, সেই জন্য দক্ষ থাকতে হবে। সেই জন্য আমরা সবসময় সাজেস্ট করব মানুষদেরকে তারা যেন হসপিটালের সাথে, হসপিটালে যে যেন এই লেবার বা ডেলিভারিটা করায়। অনেক পেশেন্ট এরকম দেখার সুযোগ হয়েছে যে যারা বাসায় ডেলিভারি করেন নানা রকমের ইনজুরি হয়ে গেছে এবং সেটা অনেক সময় মায়ের জন্য ফ্যাটাল হয়ে গেছে। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য কিংবা ডাক্তারে অপারেশন করবে এই ধরনের ভয় থেকে বা বিভিন্নভাবে গ্রামে এরকম ভাবে কিছু মহিলাও থাকেন যারা হচ্ছে অতি উৎসাহী হন, তারা তাদের সময়ে সার্জারি লাগেনি, এখন কেন লাগবে, বিভিন্ন ধরনের যুক্তি তারা দিয়ে থাকেন। আসলে যুক্তি দিয়ে কিন্তু মানুষের স্বাস্থ্য কিংবা সুস্থতা কিন্তু নির্ভর করে না। আমাদের একটা সময়ে যে দাদুরা নানুরা যেরকম ভাবে এনার্জেটিক ছিলেন, এখনকার মেয়েরা কিন্তু সেরকম না। কিংবা আমরা ছেলেরাই কি আমাদের যে দাদা কিংবা আগের সময় তাদের মতো আছি? নেই কিন্তু। তাহলে সেই সময়ের প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট দুইটাই সেপারেশন। এটাই হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং একই সাথে মেটিকুলাস কেয়ার, দ্যাট মিনস অতি সতর্ক থাকতে হবে ডিউরিং দ্য অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজিক্যাল সার্জারি। এবং যে কোনো ধরনের সার্জারি হতে পারে, সেটা হতে পারে স্টেক্টমি, হতে পারে অ্যান্টেরিয়র কলপোরাফি, হতে পারে পোস্টেরিয়র কলপোরাফি, হতে পারে যে কোনো ধরনের হতে পারে, বা হতে পারে যে পেরিনিয়াল টিয়ার কারেকশনের সময় অর আদার নর্মাল ডিএনসি সময় কিন্তু হতে পারে, নর্মাল খুব ইজিলি হতে পারে। ডিএনসি ডাইলেটেশন কিউরিটিস করছি, এখান থেকে দিচ্ছি কিউরিটিস দিচ্ছি, স্লিপ করে চলে গেছে এদিকে। হ্যাঁ, এটা তো আসলে ছবিতে যেরকম সুন্দর দেখাচ্ছে, বিষয়টা বাস্তবে তো এরকম সুন্দর না। এটা আপনারা ভালো ফিল করতে পারবেন নিশ্চয়ই। কমিউনিটি অ্যাওয়ারনেস টু অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট ফর দ্য সেন্ডিং পেশেন্ট টু দ্য প্রপার প্লেস অফ দ্য সেফ ডেলিভারি, এটা আমাদের খুব দরকার এখন এই সময়, বিশেষ করে একটু পেরিফেরি যে অঞ্চলগুলো আছে তাদের জন্য খুব ইজি ট্রান্সপোর্ট সিস্টেম এবং লোকাল যে হসপিটালগুলো আছে সেখানে এই ধরনের অলরেডি গভর্নমেন্ট থেকে অনেক অবস্টেট্রিশিয়ান এবং টেকনিশিয়ান ক্লিনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন আমাদের উচিত এই বিষয়গুলো মানুষকে প্রমোট করা। সেটাই হচ্ছে মূল ক্লাসটা ছিল। এরপরে এখানে আসলে আমাদের খুব বেশি কিছু করা থাকে না, হোমিওপ্যাথি যে ম্যানেজমেন্ট যেটা আছে। তো ভিভিএফ যেটা কোথায় বেশিক্ষণ ধরে বলে আসছি, ভেসিকো ভ্যাজিনাল ফিস্টুলা। সো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে আমাদের কিছু কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে আমাদের যে সেলুলার পর্যায়ে কিংবা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন কিংবা সেই প্যাথোলজি ভাবে যদি সেভাবে যদি চিন্তা করতে যাই, সেভাবে কিন্তু অনেক মেডিসিন গুলো ভালো কাজ করে। তো এখানে একটা রুব্রিক্সই আছে, মানে ভিবিএফ এর জন্য সিনথেসিস ল্যাবরেটরিতে ঘেটে এটাই পাওয়া গেছে, অ্যাসারাম ইউরোপিয়াম, ক্যালকেরিয়া কার্বনিকাম, কার্বোভ্যাশ, কস্টিকাম, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, পাসিটিলাস, সাইলিশিয়া। সো এই মেডিসিনগুলো উই ক্যান ট্রাই, আমরা এগুলো ট্রাই করে দেখতে পারি। কিংবা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে। এটা নির্ভর করছে অ্যাকর্ডিং টু দা সাইজ, সাইট এবং হচ্ছে নাম্বার, এটার উপর নির্ভর করছে যে আসলে আমরা ট্রিটমেন্ট কি করব না, সেই জিনিসটা আমরা এটার উপর নির্ভর করছে। এখন সেটা যদি কম থাকে, ছোট থাকে, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনগুলো থেকে দিলে আমরা নিশ্চয়ই এটা খুব ভালো ইফেক্টিভ রেজাল্ট আসবে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এই মেডিসিনগুলো এমনিতেই এখানে লেখা হয়নি। এবং মার্ফি রেপার্টরিতে ঠিক সেমই রুব্রিক্স এবং সেম মেডিসিন নিয়ে কথা বলা আছে। সো আর এগেন বললাম না। তো মোট কথা আমরা যে বিষয়গুলো এতক্ষণ ধরে দেখে আসলাম, যে যে টাইপগুলো আমাদের খুব ভালো মনে রাখতে হবে, বিশেষ করে ভিবিএফ, ইউরেথ্রোভ্যাজিনাল এবং ইউরেথ্রোভ্যাজিনাল, এটার গুরুত্ব দিয়েছি। পার্থক্যর ক্ষেত্রে ওখানে কোথায় আমরা ডিজায়ার হচ্ছে সেটাকে, এবং হচ্ছে ভিবিএফটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আসি, কস্টটাকে, এবং ম্যানেজমেন্টের ভিতরে আমরা
সাইন কি কি দেখতে পাবো কিংবা ইনভেস্টিগেশন কি কি করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে আসছি। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই ছিল।